গুণগত রসায়ন লেকচার 4-এ সবাইকে স্বাগতম। আমরা প্রথম লেকচারে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নিয়ে ডিসকাস করেছিলাম। দেন এরপরের লেকচারে হচ্ছে মৌলিক কণিকাসমূহের কনসেপ্ট নিয়ে। দেন থার্ড লেকচারে আমাদের আইসোবার, আইসোটোপ, আইসোটোন এই সমস্ত কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা বোর পরমাণু মডেল যাওয়ার আগে কোয়ান্টাম তত্ত্বটা শিখব। না হয় আমরা বোর তত্ত্বের যে মেইন কনসেপ্টগুলো আছে সেগুলো বুঝবো না। যেমন আমরা থমসন পরমাণু মডেল দেখিয়েছি, থমসন পরমাণু মডেল। সো থমসন পরমাণু মডেলে আমরা যে কাজটা করেছিলাম সেটা ছিল এরকম যে থমসন সাহেব ইলেকট্রন আবিষ্কার করার পর 1897 সালে এই মডেলটা দিয়েছিলেন। আমরা এটা প্রথম লেকচারে বলেছিলাম যে পরমাণুর মধ্যে নিউক্লিয়ার ইলেকট্রন এবং প্রোটনগুলো কীভাবে থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জগুলো কীভাবে থাকে। অনেকটা একটা তরমুজের বীজের মতো ইলেকট্রনগুলো থাকে, আর বাকি অংশটা হচ্ছে কি পজিটিভ চার্জ। একটা তরমুজ যদি নাও, তাহলে তরমুজ ইলেকট্রনগুলো হচ্ছে কি নেগেটিভ, ইলেকট্রনগুলো নেগেটিভ বলতে তরমুজের বীজ যেগুলো আছে, বিসি যেগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন, আর বাকি পুরো অংশটা হচ্ছে পজিটিভ চার্জ। এভাবে করে বলেছিলাম, তাই না? এটাকে প্লাম পুডিং অ্যাটম মডেল বলে বা তরমুজ মডেল বলে। এটা ছিল আমাদের লেকচার 1-এ। আমি রিকোয়েস্ট করব এই লেকচারটা দেখার আগে আমাদের যেন প্রিভিয়াস 3টে লেকচার ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা 4th লেকচার বুঝতে খুব কমফোর্ট ফিল করবো, রাইট? দেন এই মডেলটা বাতিল হওয়ার পর আমরা যেটা বলেছিলাম, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে যে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ আছে, যদিও নিউট্রন আছে সেটা কিন্তু অনেক পরে আবিষ্কৃত হয়, 1931 সালে আবিষ্কৃত হয়। কারণ ইলেকট্রন আবিষ্কৃত হয় 1897 সালে, এই মডেলটা দেন হচ্ছে 1899 সালে, আর এটা 1909 সালে ঘটনা আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। দেন এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পর যখন উনি দেখলেন যে পরমাণু কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত এবং এটা অনেক ছোট, সো কতটুকু ছোট সেটাও বলেছিলাম। টোটাল পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা 10,000 থেকে 1 লক্ষ গুণ ছোট, এই জায়গায় পজিটিভ চার্জটা আছে। দেন এই দেখো ইলেকট্রন আবিষ্কার হচ্ছে 1897 সালে, ইলেকট্রন আবিষ্কার 1899 সালে হচ্ছে এই মডেলটা দেন থমসন মডেল। এরপর 1909 সালে ঘটানো হচ্ছে এটা এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তারপর আমরা যেটা রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে। সো রাদারফোর্ড পরমাণু মডেল এটা 9-10-এর বেসিক ছিল, আমি এখানে দেখাবো না। অর্থাৎ বলতে গেলে রাদারফোর্ড পরমাণু মডেলে ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে ইলেকট্রন যদি এরকম জিলাপি পেঁচার মতো কক্ষপথে ঘুরতে ঘুরতে শক্তি বিকিরণ করে, তাহলে একটা সময় কেন্দ্রে গিয়ে পড়ে যায়। সো এটা ছিল আমাদের, এই জন্য রাদারফোর্ড মডেল টিকে নেই। রাদারফোর্ড মডেল দিয়েছিল 1913 সালে। সো একটা পর একটা ঘটনা বুঝতে হবে। এরপরের মডেল হচ্ছে কি বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল আমরা এভাবে করে শিখি, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এভাবে করে আলাদা আলাদা কতগুলো কক্ষপথ ধরা হয়। এটাকে আমরা এভাবে লিখি, এটা যে নিউক্লিয়াস হয় কে শেল, এল শেল, এম শেল, এরপর এন, এভাবে করে যাবে, তাই না? আচ্ছা, সো এই মডেলে আমরা কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা ইউজ করব। যেমন ভালো করে বুঝো, বোর পরমাণু মডেলের একটা কনসেপ্ট ছিল এরকম 9-10-এ পড়াচ্ছো, যেহেতু আমরা এটা ক্লাস 11-এ একাদশ শ্রেণীতে এটা ডিসকাস করছি। সো হোপফুলি আই থিঙ্ক ইউ হ্যাভ এ কনসেপ্ট অন বোর অ্যাটম মডেল। তোমরা এসএসসিতে এটা কভার করেছো, সেটা হিসাবে আমি তোমাদেরকে বলছি। সো আমরা বোর পরমাণু মডেলে যেটা পড়ি সেটা হচ্ছে ইলেকট্রন এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে শক্তি শোষণ করলে উপরে যাবে, বিকিরণ করলে নিচে নামে আসে, এবং শক্তি শোষণ বা বিকিরণ সেটা হচ্ছে ডেলি মিনস হচ্ছে E2 - E1। এটাকে আমরা এইভাবে লিখি, HF লিখি বা H নিউ বলি। এটা মিনস হচ্ছে কত, H × C/λ। ওকে, এরকম আমরা কিছু ইকুয়েশন ইউজ করি। আমরা এখন দেখাতে চাচ্ছি যে বোর পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে আলোর কোয়ান্টাম তত্ত্ব বা বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব। সো আমাদের এই বিকিরণের কোয়ান্টাম তত্ত্ব অর্থাৎ বোর পরমাণু মডেলের যে 3টা মেইন স্বীকার্য আছে, যে 3টা মেইন কনসেপ্ট আছে, এর মধ্যে একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত কনসেপ্ট, আরটা হচ্ছে কি কৌণিক ভরবেগ সংক্রান্ত কনসেপ্ট, আরটা হচ্ছে শক্তি শোষণ কিংবা বিকিরণ। আমরা এখানে বোর পরমাণু মডেল যাওয়ার আগে কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা ক্লিয়ার করতে হবে। কোয়ান্টাম তত্ত্ব জিনিসটা ক্লিয়ার না করলে তোমরা বোর পরমাণু মডেলে যে শক্তি শোষণ কিংবা বিকিরণ এই কনসেপ্টটা বুঝবে না। সেই জন্য আমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। ওকে,
সো ধারাবাহিকভাবে বুঝতে হবে। আমি প্রথম লেকচারে পরমাণুর ইতিহাস ইন ডিটেলস আলোচনা করেছিলাম। তারপর আমরা এখানে এই যে রাদারফোর্ড মডেল কীভাবে আসলো, রাদারফোর্ড মডেল যাওয়ার আগে আমরা আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা জিনিসটা কভার করতে হয়েছে। অর্থাৎ ইলেকট্রন আবিষ্কার করার পর ইলেকট্রনের মডেল দিয়েছেন, উনি পরমাণু মডেল দিয়েছেন, কিন্তু এই মডেলটা বাতিল হয়ে গেল। পজিটিভ চার্জ এভাবে থাকে না, তাহলে পজিটিভ চার্জ এভাবে থাকে, তাহলে ইলেকট্রন পজিটিভ চার্জের চারদিকে কীভাবে ঘুরে, সেটার জন্য আমরা রাদারফোর্ড মডেলটা পড়েছি। রাদারফোর্ড মডেল পরে যেটা পেয়েছি যে এই মডেলটাও শেষ পর্যন্ত টিকে না। কেন টিকে না? ইলেকট্রন এভাবে করে গুটু করে কেন্দ্রে পড়ে যায়। তারপর আমরা বোর পরমাণু মডেলে যাই, এবং বোর পরমাণু মডেলে এসে যে কথাটা বলি সেটা হচ্ছে ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করলে উপরে উঠবে, বা শক্তি শোষণ করলে উপরে উঠবে, বিকিরণ করলে নিচে নামবে। কিন্তু কথা হচ্ছে এটার সাথে কোয়ান্টাম তত্ত্বের সম্পর্কটা কী, বা পরমাণুর সাথে বিকিরণের সম্পর্কটা কী, যে জিনিসটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে কোয়ান্টাম তত্ত্ব। মনে রাখবা, এই যে মডার্ন সায়েন্স, স্পেশালি মডার্ন ফিজিক্স বলো বা মডার্ন সায়েন্স বলো, যেটা বলো না কেন, এই যে সায়েন্সের সবচেয়ে বড় কয়েকটা বিপ্লবের মধ্যে একটা হচ্ছে এই 1900 সালের পরে যে ঘটনাগুলো হয়। যেমন এই মডেলটা দেন হচ্ছে 1900 সালে, কোয়ান্টাম তত্ত্বটা দেন, এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের, জার্মান সায়েন্টিস্ট ম্যাক্স প্লাঙ্কের একটা যুগান্তকারী কনসেপ্ট। ম্যাক্স প্লাঙ্ক এই তত্ত্বটা দেন, কোয়ান্টাম তত্ত্ব। মনে রাখবা, দুইটা তথ্য মহাবিশ্বকে একদম মানে অনেক কনসেপ্ট চিরতরে চেঞ্জ করে দেয়। এর মধ্যে একটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, আর একটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। সো আমরা এখানে দুইটাই জিনিসই হয়তো আলোচনা করতে পারবো না। আমরা আগে প্রথমে দেখি কোয়ান্টাম তত্ত্ব, এই বিষয়টাকে। কোয়ান্টাম তত্ত্ব বুঝতে গেলে আমাদের মাথায় একটা জিনিস আসতে হবে, সেটা হচ্ছে কি বিকিরণ। বিকিরণ, ধরো তোমাদেরকে আমি বলি সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, কথার কথা এটা সান, এটা হচ্ছে আর্থ। এখন কথা হলো সান থেকে আর্থে কীভাবে আলো আসে, মানে আমরা তো স্বাভাবিকভাবে বলি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা দেখি সূর্য থেকে পৃথিবীতে আলো কীভাবে আসে। এবার এটা কীভাবে করে আসে, যে মনে করো এক গ্লাস পানি থেকে আর এক গ্লাস পানি, এক গ্লাস থেকে আর যেভাবে ঢেলে দেয় এভাবে আসে, একসাথে আসে, নাকি বৃষ্টির ফোঁটার মতো করে আলাদা আলাদা আসে? এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম তত্ত্বের মেইন কনসেপ্ট। বলা হচ্ছে এইভাবে আসে না, একসাথে ঢেলে দেওয়ার মতো করে আসে না। তাহলে আলোর বেগ যে কিছু আছে সেটা বোঝার কোনো সুযোগ নাই, বা বাস্তবে এরকম সম্ভব নয়। অর্থাৎ তড়িৎচুম্বকীয় বিকিরণগুলো কন্টিনিউয়াস না, অবিচ্ছিন্ন না, অবশ্যই তাদের বিকিরণ হচ্ছে বিচ্ছিন্ন। এবং তোমরা আশ্চর্য হয়ে যাবা, সেটা হচ্ছে এরকম একটা এক্সপেরিমেন্ট আছে হায়ার ফিজিক্সে। সেটা হচ্ছে এরকম যে একটা টিউবের এই দেখো, মনে করে ফিলামেন্ট আছে এখানে, এটা একটা গ্লাস টিউব। এখান থেকে যখন আলোর বিকিরণ আসবে, এটা যদি স্লো মোশনে দেখা যায়, তাহলে স্লো মোশনে দেখলে একদম বলা যায় ছোট ছোট কমলা লেবুর মতো দেখা যায় এগুলো, হ্যাঁ, আলাদা আলাদা একদম ছোট 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 পার্টিকেল আকারে বোঝা যায়। কিন্তু আলোর বেগ তো অনেক বেশি, 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার। এই জন্য স্বাভাবিক সেন্সে এটা বোঝার কথা না যে আলোর কণাগুলো একসাথে আসে না, আলাদা আলাদাভাবে আসে। এটা বোঝাটা খুবই টাফ। আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে কোয়ান্টাম তত্ত্বের বেসিক কি সেটা বোঝার আগে আমরা বলছি সূর্যের আলো নিয়ে একটা এক্সপেরিমেন্ট বললাম তোমাদেরকে, যে সূর্যের আলোগুলো একসাথে আলোর কণাগুলো হচ্ছে কি, দেখো এটাকে বলা কোয়ান্টাম বা ফোটন। সূর্যের আলো, যেমন আলোর কণার নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। কোয়ান্টাম বা ফোটন ওকে বলো, শুধু আলোর কণার নাম কি কোয়ান্টাম বা ফোটন? না, যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে সবার কণার নাম হচ্ছে ফোটন। সেটা মহাজাগতিক রশ্মি হোক, গামা রশ্মি হোক, এক্সরে হোক, ইউভি রশ্মি হোক, দৃশ্যমান হোক, অবলোহিত হোক, মাইক্রো তরঙ্গ হোক, বেতার তরঙ্গ হোক, যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে সবার কণার নাম হচ্ছে ফোটন বা কোয়ান্টাম। এবং এগুলো একসাথে আসে না, আলাদা আলাদাভাবে আসে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি সেটা হচ্ছে কি, এটার মূল কনসেপ্টটা যাই। তাহলে আমরা বলা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম শব্দের অর্থ হচ্ছে ফিক্সড অর অ্যাপ্রুভড অ্যামাউন্ট, অর্থাৎ যে কোনো অ্যামাউন্টের হওয়া যাবে না, একটা ফিক্সড অ্যামাউন্টের হবে। এটা আমি যদি তোমাকে বলি এই কোয়ান্টাম, ধরো ঈদের সালামি, হ্যাঁ বললা মামাকে তুমি সালাম করবা, মনে করো যে মামা আমাকে কোয়ান্টাম স্যালারি দিতে হবে, কোয়ান্টাম সালামি দিতে হবে। কীরকম? একবার সালাম করলে 100 টাকা, তাহলে 2বার সালাম করলে 200 টাকা, 3বার সালাম দিলে 300 টাকা, মানে কোয়ান্টাম সালামি বলতে তুমি ধরো একবার সালাম দিলে যদি 100 টাকা পাও, তো 2বার সালাম দিলে 200 টাকা পাবা, 3বার সালাম দিলে 300 টাকা পাবা। মানে কোয়ান্টাম এই জিনিসটা হচ্ছে কি, এই QUANTUM, কোয়ান্টাম মিনস হচ্ছে ফিক্সড
অর অ্যাপ্রুভড অ্যাপ্রুভড অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্টের হওয়া যাবে না, একটা ফিক্সড অ্যামাউন্টের মাল্টিপল হিসেবে থাকবে। তুমি একবার সালাম করলে 100 টাকা পাবে, ইকুয়াল বা যদি দুইবার সালাম করলে 200 টাকা পাবা, তাহলে দ্বিগুণ। মানে তার মানে আমরা বলতে পারি তুমি যা টাকা পাবা, সালামি পাবা, সালামিকে যদি আমি এস বলি, সালামি হবে n ইন্টু 100। তার মানে যতবার সালাম দিবা তত টাকা হিসেবে, তত গুণ হিসেবে পাবা। আমি এটা ফানি কথা বললাম, এখানে আমরা সেটা ইউজ করব। দেখবা যে বুঝতে পারবা যে আমি কেন এই সালামির কথাটা বলেছি। যেমন দেখো, আমরা একটু দেখি কোয়ান্টাম তত্ত্বের জন্য আমরা আগে বিকিরণগুলো একটু জানি। সেটা হচ্ছে কি এরকম, আমি একটা ছন্দ লিখছি, ছন্দটা হচ্ছে এরকম, মঘা ওস্তাদ মগাজন, মগারে অদৃশ্য অনেক রেডিও দাও, মহান রেডিও দাও, মহান রেডিও দাও। আমি একটা ফানি একটা ছন্দ লিখলাম, বাট উপকার হবে আশা করি। মহান, মঘারে অদৃশ্য অনেক মহান রেডিও দাও। আচ্ছা, রেডিও দাও। আচ্ছা, আমি এমনি ফান করে বললাম, মহান না বলে লিখো, মাইক্রো লিখো, মাইক্রো রেডিও দাও, ছোট রেডিও দাও, মাইক্রো। আচ্ছা, এটা লিখি, মাইক্রো রেডিও দাও। আমি এইটা দ্বারা কি বোঝাচ্ছি একটু দেখো, খেয়াল করো। মানে হচ্ছে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। এই মহাজাগতিক রশ্মি ইংলিশে বলা হয় কসমিক রে, কসমিক রে। গ্যালাক্সি থেকে একটা রে বের হয়, তার নাম হচ্ছে কি রশ্মি, কসমিক রে বা গামা, এই মহাজাগতিক রশ্মি। এটা হচ্ছে গামা রশ্মি, গ মানে গামা রশ্মি, গামা রশ্মি। এটা ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়। গামা রে, রে মানে হচ্ছে রঞ্জন রশ্মি, এক্স রে, এক্স রে, এক্স রে। আচ্ছা, সায়েন্টিস্ট রঞ্জন প্রথম সায়েন্টিস্ট ফিজিক্স, যিনি নোবেল প্রাইজ 1901 সালে ফিজিক্স এই এক্সের জন্য। বলতে অবলোহিত, অতিবেগুনি, সরি, অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মি। তো অতিবেগুনি রশ্মি ইংলিশে বলা হয় ইউবি, ইউবি। আর দৃশ্যমান, এটা হচ্ছে দৃশ্যমান। দৃশ্যমানের ক্ষেত্রে আমরা ব্যনি আসহকলা, এটা জানি, বেনি আসহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই জিনিসটাকে আমরা অর্থাৎ সাদা আলোকে ভাগ করলে আমরা 7টা রং পাই, সেটা হচ্ছে দৃশ্যমানের। দৃশ্যমানের আমরা এই ক্লাসিফিকেশনটা বুঝি, দৃশ্যমান আলোকে আমরা ভাগ করলে এই 7টা কনসেপ্ট পাই। আচ্ছা, দেন হচ্ছে ইউবি, এটা ইউবি। আচ্ছা, এরপর হচ্ছে অবলোহিত, অনেক, বলতে অনেক, অবলোহিত রশ্মি, অবলোহিত, লোহিত, অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি ইংলিশে বলা হয় আইআর রে, ইনফ্রারেড রে, এরকম, ইনফ্রারেড রে, ইনফ্রারেড রে, অবলোহিত রশ্মি। আচ্ছা, দেন আমরা দেখব মাইক্রো, মাইক্রো, মাইক্রো তরঙ্গ, মাইক্রো, যেমন ওভেনে খাবার গরম করি আমরা, এটা হচ্ছে মাইক্রো ওভেন, মাইক্রো তরঙ্গ এসছে, মাইক্রো তরঙ্গ। আর রেডিও দাও, রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ, রেডিও তরঙ্গ বা রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ। এটা মানে আমি বুঝাতে চাচ্ছি, ভালো করে বুঝো। যত রকম আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ নিই না কেন, দেখো তুমি সেটা মহাজাগতিক রশ্মি বলো, গামা রশ্মি বলো, এক্সরে বলো, অতিবেগুনি রশ্মি বলো, দৃশ্যমান বলো, অবলোহিত বলো, হ্যাঁ, অ্যাকচুয়ালি সবার যে বিষয়টা আছে সেটা হচ্ছে সবার কণার নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। এই যে দেখো, সবার কণার নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন, সবার কণার নাম হচ্ছে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, পদার্থ গঠিত হয়, পদার্থ গঠিত হয় পরমাণু দ্বারা, পরমাণু দ্বারা, পদার্থ গঠিত হয় পরমাণু দ্বারা, বিকিরণ গঠিত হয় ফোটন দ্বারা, বিকিরণ গঠিত হয় ফোটন দ্বারা, ফোটন বা কোয়ান্টাম, ফোটন বা কোয়ান্টাম। অর্থাৎ এই যে এদের সবার কণার নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। তাহলে তুমি বলতে পারো আমরা যে আলো দেখি, 7 রং দেখি, বেনি আসহকলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল,
তাহলে তুমি বলতে পারো যে এক্সট্রার কণার নামও ফোটন, তাহলে আমরা এক্সট্রা দেখি না কেন? আমরা এক্সট্রা কিন্তু দেখি না, বা গামা রশ্মি দেখি না, মহাজাগতিক রশ্মি দেখি না, এগুলো শনাক্ত করা যায়। যেমন তোমার এই আলট্রাভায়োলেট রে, এটা আমরা দেখবো না, কিন্তু এটা আমরা শনাক্ত করতে পারি। বা মাইক্রো তরঙ্গ, এই যে বেতা তরঙ্গ, আমরা যে মোবাইলে কথা বলি সিগন্যালগুলোকে দেখি, ওয়াইফাই সিগন্যালগুলোকে দেখি না, দেখি না। তাহলে তুমি বলতে পারো এরাও কিন্তু কি, এরাও কিন্তু তড়িৎচুম্বকীয় বিকিরণ। আচ্ছা, তার মানে কোনো তড়িৎচুম্বকীয় বিকিরণ দেখা যাবে কি দেখা যাবে না, এটা কিভাবে নির্ধারিত হবে? এটা নির্ধারিত হবে হচ্ছে, দেখো, এটা নির্ধারিত হবে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। কি দিয়ে? তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলতে যেহেতু এই কণাগুলো দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে কণা ধর্ম, আরটা হচ্ছে তরঙ্গ ধর্ম, এরকম। তাহলে খেয়াল করো, এই যে একটা ওয়েভ আকারে যাচ্ছে, এগুলো এবার উপর ওয়েভ আকারে যাচ্ছে, তাহলে ওয়েভ আকারে গেলে আমরা ল্যামডা বলতে এটাকে বুঝি ল্যামডা। একটা তরঙ্গের যদি বলো আপ অ্যান্ড ডাউন, এতটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এখন এই যে তড়িৎচুম্বকীয় বিকিরণ, এদের সবার কণা কিন্তু ফোটন বা কোয়ান্টাম হলেও এদের তরঙ্গ দৈর্ঘ্য এক একটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য এক এক রকম। যেমন আমরা দৃশ্যমান যেটা বলি সেটা হচ্ছে এরকম 380 থেকে 780 ন্যানোমিটার, এতটুকুর মধ্যে ন্যানোমিটার, 1 ন্যানোমিটার মানে হচ্ছে 1 ন্যানোমিটার মিনস 10⁻9 মিটার, 10⁻9 মিটার। তাহলে দেখো, আমরা যে কোনো বিকিরণ দেখি না, আমরা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হলে দেখে যাচ্ছি, কম হলে দেখি না, বেশি হলেও দেখি না। যে দ্যাট মিনস আমাদের যিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, ওনার একটা বিশেষ সফটওয়্যার বলা যায় আমাদের উপরে, আমাদের মধ্যে ইনস্টল করা আছে, যে আমরা এর চেয়ে কম হলেও দেখি না, বেশি হলেও দেখি না। তার মানে দেখো, আমরা 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার এতটুকুর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য দেখি, এর চেয়ে কম হলে দেখি না, বেশি হলে দেখি না। যেমন আয়ার রশ্মি হচ্ছে, আয়ার রশ্মির রেঞ্জ হচ্ছে 780 থেকে 10⁶, মানে 10 লক্ষ ন্যানোমিটার বলা যায়, অনেক লং রেঞ্জ। এই জন্য আয়ার রশ্মির 3টা সিকোয়েন্স আছে, নিয়ার আয়ার, মিডল আয়ার, ফার আয়ার। নিয়ার আয়ার, আয়ার ইনফ্রারেড রে, মিডল আয়ার, ফার আয়ার। আমরা 3 ধরনের আয়ার রশ্মি পড়বো, তখন তোমরা বুঝতে পারবা। তারপর মাইক্রো তরঙ্গ, বেতা তরঙ্গ। বেতা তরঙ্গ হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম, এদের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর এই কসমিক রে, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, সবচেয়ে কম। তাহলে খেয়াল করো, এই যে আমরা এক্স রে বলি, এক্স রে হচ্ছে অ্যাকচুয়ালি 0.1 থেকে 10 ন্যানোমিটার, এতটুকুই হচ্ছে কি এক্স রে। তার মানে এক্স আমরা দেখবো না, কিন্তু আমরা পরীক্ষা করতে পারবো, বডিতে কোথায় কোন প্রবলেম হয়েছে আমরা সেটা শনাক্ত করতে পারবো এক্স রে পরীক্ষার মাধ্যমে। ইউভি রশ্মি হচ্ছে 10 ন্যানোমিটার থেকে 375 ন্যানোমিটার। সো ইউভি রশ্মিও কিন্তু অনেক ছোট, আমরা দেখবো না এটা। যেমন জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহৃত হয়। আসল টাকাতে কতগুলো প্রাইভেসি সাইন থাকে, নিরাপত্তা চিহ্ন থাকে, আর যেগুলো খালি চোখে দেখা যাবে না, কিন্তু ইউভি রশ্মি মারলে বাজারে কতগুলো ইউভি রশ্মির কলম পাওয়া যায়, সেগুলো মারলে তখন এটা উজ্জ্বল হয়ে দেখা যায়। আর অ্যাকচুয়ালি ওই টাকাগুলোতে কতগুলো কেমিক্যাল থাকে যেগুলো ফ্লোরোসেন্স বলা হয়, এগুলো ইউভি রশ্মি মারলে কেবল কী হবে, উদ্দীপিত হবে, না হয় উদ্দীপিত হবে না, দৃশ্যমান হবে না। সো এটার ব্যবহার আমরা দেখাবো আস্তে ধীরে। তারপরে যে অবলোহিত রশ্মি, এটা যেমন আমরা রিমোট কন্ট্রোল, হ্যাঁ, আমরা যে টিভি অন করে অফ করি, এসি অন করে অফ করি, এই যে রিমোট থেকে একটা রে যায়, এটা হচ্ছে মূলত অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে বলবো আমরা। এই যে ওভেনে আমরা যে খাবার গরম করি, এটা হচ্ছে মাইক্রো তরঙ্গ। রেডিও তরঙ্গ, আমরা যে যত রকম টেলিভিশন সিগন্যাল, মোবাইল সিগন্যাল, ওয়াইফাই সিগন্যাল যতগুলো ইউজ করি, এগুলো সবগুলো হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে আমরা কি বলতে চাচ্ছি বলতো, এখানে যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে সবার কণার নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। তার মানে এই ফোটনগুলো আলাদা আলাদাভাবে যায়, একসাথে যায় না, আলাদা আলাদাভাবে যায়। যেমন তুমি যদি সূর্য থেকে আলো আসে পৃথিবীতে, সেটা যদি মনে করো এই যে পৃথিবী একটা সান এটা মনে করো আর্থ, তাহলে একসাথে আসে না, এরকম একসাথে আসে না, আলাদা আলাদাভাবে কণাগুলো আসে। তাহলে আমাদের এই যে কোয়ান্টাম তত্ত্ব বুঝতে গেলে আমাদের এই যে যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে সবার সেন্সটা বুঝতে হবে। সেটাকে আমি ওই টেনশন করার কিছু নাই, আমি এই লেকচারের ক্লাস লেকচারটা আমি কমেন্ট বক্স বা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পিডিএফ আকারে। সো তোমরা তখন এটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবা, ঠিক আছে। আমরা এখানে দেখা যাচ্ছে যত রকম তড়িৎচুম্বকীয় বিকিরণ আছে সবার কণার নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। আমরা সব ফোটন কিন্তু দেখি না, আমরা একটা এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হলে দেখি, 380 থেকে 780 ন্যানোমিটার হলে দেখি, আছে কম হলে দেখি না, বেশি হলেও দেখি না। আবার এখানে আমরা আর একটা জিনিস তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এরকম, আমরা যে দৃশ্যমান বলি বেনিয়া সহ কলা, সো এটার 380 থেকে 780 ন্যানোমিটার পরীক্ষায় আমাদের জন্য লাগে। সেটা হচ্ছে কি বেগুনির রেঞ্জ কত, বেগুনি হচ্ছে 380 থেকে 425 ন্যানোমিটার। এই এত ন্যানোমিটার হলে এটাকে আমরা বেগুনি বলি।
বেনি বেনি নি হচ্ছে 425 থেকে 445 ন্যানোমিটার। বেনি আসহ কলা, তাই না? বেনি আসমানি, আসমানি হচ্ছে 445 থেকে 520 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে বেনি আসহ কলা, বেনি আসহ কলা, আসহ কলা। তো যদি সবুজ হয় তাহলে 520 থেকে 565 ন্যানোমিটার। ঠিক আছে, আর হলুদ হলে 565 থেকে 590 ন্যানোমিটার। আচ্ছা, তারপর হচ্ছে এটা 590 থেকে 625 ন্যানোমিটার, আর এটা হচ্ছে 625 থেকে 780 ন্যানোমিটার। সো এই রেঞ্জগুলোটা আমাদের মনে রাখতে হবে, বলা যায় একদম মুখস্থই করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এইটা আমরা তাহলে বুঝলাম। এতটুকু যদি বুঝো দেন আমরা এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা একটা কথা লিখতেছি এখানে। সেটা হচ্ছে আমরা একটু একটু করে এগিয়ে যাই, সেটা হচ্ছে এরকম। তাহলে দেখো, মগারে অদৃশ্য অনেক রেডিও দাও। আচ্ছা, আমরা রেডিও দিব, টেনশন করার কিছু নেই। ল্যামডা ম্যাক্স, ল্যামডা মিন। তাহলে দেখো, সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মহাজাগতিক রশ্মি, সবচেয়ে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের রেডিও তরঙ্গ। আমরা কোয়ান্টাম তত্ত্ব আস্তে আস্তে খুব সুন্দরভাবে বুঝে যাচ্ছি, সেটা হচ্ছে এরকম। তাহলে এখন আসো, আমরা বি ইকুয়াল এফ ল্যামডা, 9 এরকম ফর্মুলাটা করেছি, বি ইকুয়াল এফ ল্যামডা। আমরা এখানে এফ না বলে কি বলবো, নিউ ল্যামডা। এই যে এই বিকে একটু করে বাঁকা করে লিখি, এটার নাম হচ্ছে নিউ কম্পাঙ্ক। এফ ও কম্পাঙ্ক, নিউ কম্পাঙ্ক। অ্যাকচুয়ালি কম্পাঙ্ককে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লিখে, কারণ অনেক সময় স্মল এনকো কম্পাঙ্ক হিসেবে লিখে। আমরা শব্দের ক্ষেত্রে পড়বো এফ কো কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি নিউ, এখানে নিউ ইউজ করি। তাহলে বি ইকুয়াল এফ ল্যামডা বা নিউ ল্যামডা। ল্যামডা হচ্ছে এরকম আপ অ্যান্ড ডাউন। আমরা এখানে ফোটা ফোটা করে দেখাইছি এই জন্য যে আসলে ফোটনগুলো আলাদা আলাদাভাবে যায় একসাথে, এবং এটার কম্পাউন্ডটাই আমরা এনার্জি হিসেবে পাই। সো খেয়াল করো, তাহলে বি ইকুয়াল এফ ল্যামডা আর নিউ ল্যামডা। আমরা এখানে বি বলবো না, সি বলবো। সি ইকুয়াল নিউ ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ বা তড়িৎচুম্বকীয় বিকিরণের বেগ। সেটা হচ্ছে এরকম 3 × 10⁸ ms/s। হ্যাঁ, এটাকে আমরা 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার বলি। সুতরাং আলোর বেগ যে 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যাবে এরকম না, এই সকল তড়িৎচুম্বকীয় বিকিরণ 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যাবে। ধরো তোমাকে একটা ফানি উদাহরণ দিয়ে বুঝতে পারবা, সেটা হচ্ছে এইরকম। মনে করো একটা পৃথিবীতে আছো, তুমি মার্সে, মঙ্গলে তোমার একটা বন্ধু আছে। হ্যাঁ, এখন তুমি তাকে একটা সিগন্যাল পাঠাবা। ধরো তুমি কল করছো, তুমি তাকে যে কল করলা, সেই তারা দেখে ওয়েবগুলো এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে। ধরো এখান থেকে মঙ্গলে যেতে আলোর বেগে যদি চিন্তা করো, মনে করো 20 মিনিট লাগে, ফর এক্সাম্পল, মনে করো 20 মিনিট লাগে। তার মানে হলো সিগন্যালটা এখান থেকে যেতে লাগে 20 মিনিট। ও তো ধরো তুমি হ্যালো বলছো, হ্যালো, তাহলে 20 মিনিটে সিগন্যালটা যাবে। আবার ব্যাক করতে কত মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। তার মানে হ্যালো বলে 40 মিনিট ঘুমাও, তারপর উঠে দেখো সেও তোমাকে কি বলছে, হ্যালো বলছে। এই কথাটা বলছি এই জন্য, যদি আলোর বেগ অসীম হইতো বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেগ যদি অসীম হইতো, তাহলে আমরা রিং দেওয়ার সাথে সাথে কিন্তু হ্যালো শুনতো। কিন্তু বাস্তব পক্ষে এরকম কখনো হয় না, কারণ আলো 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার পর যায়, বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার বেগে যায়। এই জন্য না, এটার ব্যাগ কিন্তু অসীম নয়, এবং এর রেঞ্জও কিন্তু অসীম নয়। বলা যায় এই ওয়েভগুলো এই আলাদা আলাদাভাবে যায়, আলাদা আলাদাভাবে যায়। মানে আমি এটাকে ফোটন আকারে যদি দেখাই, তাহলে তুমি আরও সুন্দর হয়। কারণ আমরা বলছিলাম ফোটনের 2টা বৈশিষ্ট্য আছে, কণাধর্ম, আরটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এগুলো আমরা সামনে আস্তে আস্তে যাবো। এই যে আমরা যদি একটা জাস্ট এরকম ফোটন হিসেবে চিন্তা করি, এগুলো আলাদা আলাদাভাবে যায়। তাহলে এখন আমরা এই যে ফোটনের ব্যাগ বা আলোর ব্যাগ 3 লাখ কিলোমিটার, এই জন্য এটাকে আমরা সি লিখি। বি না লিখে কি লিখি, সি লিখি। আচ্ছা, বি আর সির মধ্যে জেনারেল এটা যে গ্যাসের ব্যাগের ক্ষেত্রেও কিন্তু আমরা সি লিখি। তো এটা কোনো মেজর ইস্যু না। আমরা এফ না বলে এটাকে নিউ বলি, ল্যামডা বলি। আচ্ছা, তাহলে সুতরাং নিউ ইকুয়াল কত, সি বাই ল্যামডা। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি যে নিউ, আচ্ছা নিউ যদি তোমার কনফিউশন লাগে, এফ লিখতে পারো, এফ ইকুয়াল সি বাই ল্যামডা লিখতে পারো। দ্যাট মিনস তুমি বলতে পারো যে ল্যামডা ম্যাক্সিমাম হলে এটা কিন্তু কী হবে, মিনিমাম হবে। আই মিন এদের রিলেশনটা হচ্ছে এরকম, এটা ম্যাক্সিমাম হলে এটা কি হবে, মিনিমাম হবে। আর এটা যদি মিনিমাম হয়, এটা কি হবে, ম্যাক্সিমাম হবে। ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট মিনস যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা যেমন মহাজাগতিক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কিন্তু এর কম্পাঙ্ক সবচেয়ে বেশি।
আর যেমন রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ, এদের ল্যামডা ম্যাক্সিমাম সবচেয়ে দূরে গিয়ে জন্য আমরা এদেরকে এই কাজে ইউজ করি, কিন্তু এদের ফ্রিকোয়েন্সি হচ্ছে মিনিমাম, তার মানে এরা আমাদের তেমন একটা ক্ষতি করতে পারে না। তুমি দেখবা দৃশ্যমানের নিচে যারা আছে, যেমন অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামা রে, মহাজাগতিক রশ্মি, সেগুলো আমাদের বডির জন্য ক্ষতিকর, ক্যান্সার সৃষ্টি করতে পারবে এরা, হ্যাঁ, কিন্তু এরা পারবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা দুইটা পয়েন্ট যাই, সেটা হচ্ছে কি, যত রকম তড়িৎ চুম্বকীয় বিকিরণ আছে সবার কোনো নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন, সবার কোনো নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন। কোয়ান্টাম তত্ত্বের যে জনক ম্যাক্স প্লাঙ্ক এগুলো এদের নাম দেন কোয়ান্টাম। আর এটা 1900 সালের কথা। আর 1936 সালে লুইস, হ্যাঁ, এটার নাম দেন ফোটন। আমরা ফোটনটা বেশি ইউজ করি। আচ্ছা, দেন ফোটন আমরা এরকম একটা ওয়েভ লেন্থ যদি বলো, তাহলে বলো ব্যাগ যদি বি হয়, এদিকে ব্যাগ যাচ্ছে, ব্যাগ যদি বি হয়, বি বা সি হয়, তাহলে আমরা বলতে পারি যে বি ইকুয়াল এফ ল্যামডা বা নিউ ল্যামডা, এখান থেকে আমরা সি ইকুয়াল নিউ ল্যামডা, নিউ বলতে সি বাই ল্যামডা। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখলাম, যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যাব, সেটা হচ্ছে আচ্ছা আমরা এখন যাব, সেটা হচ্ছে তাহলে মূল ইকুয়েশনটা কি, ম্যাক্স প্লাঙ্কের মূল ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে কি ই প্রপোর্শনাল টু নিউ। বলা হচ্ছে ফোটনের কম্পাঙ্ক যত বেশি হবে শক্তি তত বেশি হবে। ই মানে এনার্জি, ই মানে এনার্জি অফ ইচ ফোটন, ই মানে প্রতিটি ফোটনের শক্তি, প্রতিটি ফোটন বা কোয়ান্টামের শক্তি, প্রতিটি ফোটনের শক্তি। তো ই প্রপোর্শনাল টু নিউ, নিউ বলতে কম্পাঙ্ক। এখান থেকে আমরা বলতে পারি যে ই ইকুয়াল এইচ নিউ, তার মানে এইচ ইন্টু সি বাই ল্যামডা। নিউ বলতে অ্যাকচুয়ালি কী বুঝি আমরা, সি বাই ল্যামডা। সো এই যে নিউ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার মান হচ্ছে 6.63 10⁻34 জুল সেকেন্ড বলতে পারো, অথবা কেজি এম স্কোয়ার এস ইনভার্স, আচ্ছা কেজি এম এস স্কোয়ার, এইভাবে লিখতে পারো। তো আমরা এখানে জুল সেকেন্ডটা ইউজ করবো। সো টেনশন করে কিছু, তোমরা 19 কেজি এম স্কোয়ার পার সেকেন্ড এস ইনভার্স 2 এটা ইউজ করছো, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, অ্যাকচুয়ালি পার এস ইনভার্স 2 এভাবে লিখতে পারি। তো তোমরা 19 এটাই পড়ছো, আমরা এখানে এটা পড়বো, জোর সেকেন্ডটা ইউজ করবো। এখানে আমরা মূল পয়েন্টটা যেটা দিতে সেটা হচ্ছে এখানে চলে আসছে, সেটা হচ্ছে এটাকে আমরা যদি কোয়ান্টাম তত্ত্বের ইকুয়েশন বলি, ম্যাক্স প্লাঙ্কের ইকুয়েশন, এটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের মূল পয়েন্ট, যে এই ফোটনগুলো একসাথে যাবে না, আলাদাভাবে যাবে সোর্স থেকে। তাহলে এটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের বেসিক। এবং এই যে কোয়ান্টাম তত্ত্বের আমরা যে কথাটা বলি, এনার্জির সিক্রেশন আর অ্যাবজর্পশন, শোষণ কিংবা বিকিরণ একসাথে হয় না, আলাদাভাবে হয়। তাহলে আমরা এখানে এই যে ই প্রপোর্শনাল টু নিউ, এখান থেকে ইকুয়াল, যত বেশি কম্পাউন্ড ছিল তার শক্তি তত বেশি। আবার আমরা নিউ বলতে সি বা ল্যামডা পাই, তাই না? তাহলে এটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের মূল বেসিক, যে এটা দিয়ে আমরা মোটামুটি বলতে পারবো যে ফোটনের শক্তিটা কীভাবে নির্ধারিত হয়, ঠিক আছে। তাহলে যত রকম তড়িৎ চুম্বকীয় বিকিরণ আছে সবার কোনো নাম হচ্ছে কোয়ান্টাম বা ফোটন, ঠিক আছে। সো আমরা এখানে কোয়ান্টাম তত্ত্ব আশা করি একদম ইন ডিটেলস আলোচনা হয়ে গেল। এখন আমরা তোমাদেরকে ছোট একটা যদি ম্যাথ দেখাই, আমার হাতে ক্যালকুলেটর আছে, মনে করো আমি একটা ছোট একটা ম্যাথ দেখাই, বুঝতে পারবা। মনে করো কোনো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মনে করো 500 অ্যাংস্ট্রম, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে আছে, বলা হচ্ছে ওই ফোটনের শক্তি কত, ওই ফোটনের শক্তি, কোনো ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 500 অ্যাংস্ট্রম, এর শক্তি কত। তাহলে আমরা ই ইকুয়াল কী বলি, এইচ নিউ বলি। এইচ নিউ বলতে এইচ টাইম সি বাই ল্যামডা। তাহলে বলো এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক 6.63 10⁻34 জুল সেকেন্ড, রাইট। দেন আমরা সি হচ্ছে কত, আলোর বেগ 3 × 10⁸ বাই 500 অ্যাকচুয়ালি অ্যাংস্ট্রম বলতে 10⁻10 মিটার। সো ক্যালকুলেশন করলে যেটা দাঁড়ায় তোমরা নিজেরাই করে ফেলতে পারবা, একক হবে জুল। তারপর আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম, আচ্ছা 6.63 times 10⁻34, right, times 3 times 10⁸, bracket close, divided by 500 times 10⁻10। ওকে, তোমরা একটু চেক করবো, আমি তারপরে করে দিছি। তারপরে এরকম 3.978 times 10⁻18 এত জুল হবে। সো আমরা নেক্সট লেকচারে কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আরও অনেক ম্যাথ করাবো। সো একদম ইজিলি তোমরা বুঝতে পারবা। আস্তে ধীরে আমরা এগিয়ে যাব, টেনশন করার কিছু নেই। সো আমরা বোর পরমাণু মডেল শুরু করার আগে
এই কোয়ান্টাম তত্ত্বটা জানা জরুরি, সেজন্য আমরা কোয়ান্টাম তত্ত্বটা আলোচনা করেছি। কারণ তোমরা দেখবা যে পরমাণুকে উত্তেজিত করলে কিন্তু অ্যাকচুয়ালি বিকিরণই পাওয়া যায়, বিভিন্ন বর্ণালী পাওয়া যায়। তাহলে আমরা পরমাণুকে উত্তেজিত করলে যে বিভিন্ন বর্ণালী পাই, সো বর্ণালীর কনসেপ্টটা কি? তাহলে পদার্থ গঠিত হয় পরমাণু দ্বারা, বিকিরণ গঠিত হয় ফোটন দ্বারা। এই জন্য পরমাণুর উত্তেজিত অবস্থা যদি বিকিরণ হয়, তাহলে বিকিরণ বুঝতে গেলে আমাদের অবশ্যই কি বুঝতে হবে? কোয়ান্টাম তত্ত্ব বুঝতে হবে। কারণ কোয়ান্টাম তত্ত্ব না বুঝলে তুমি বলতে পারবে না এক কক্ষপথ থেকে আর কক্ষপথে শক্তি শোষণ কিংবা বিকিরণের জন্য কেন আমরা ডেলি ইকুয়াল E2 মাইনাস E1, এটাকে আমরা কি বলি? HF বলি, বা H নিউ বলি, বা H ইন্টু C বাই ল্যামডা বলি। ঠিক আছে, এই জন্য মাথায় রাখতে হবে বোর পরমাণুর মডেল বুঝতে গেলে আমাদের অবশ্যই কোথায় যেতে হবে? কোয়ান্টাম তত্ত্ব বুঝতে হবে। না হয় পরমাণুর উত্তেজিত অবস্থা যে বিকিরণ, তো পরমাণুর ইলেকট্রন কীভাবে করে সেটা না হয় বুঝলাম, কিন্তু ইলেকট্রনকে উত্তেজিত করলে কী পাবো? বিকিরণ পাবো। তাহলে বিকিরণটা কীভাবে গঠিত হয়? বিকিরণটা গঠিত হয় ফোটন দ্বারা। আর ফোটনের ক্যালকুলেশনটা কীভাবে করা হয়? ফোটনের জন্য কেন এই ইকুয়েশনটা ইউজ করা হয়? ফোটন আলাদা আলাদাভাবে আসে, একসাথে আসে না। প্রতিটি ফোটন শক্তি হচ্ছে ই কিটা কীভাবে ডিটারমাইন করা হয়? ইকুয়াল HF বা H নিউ দ্বারা ডিটারমাইন করা হয়। ঠিক আছে, সো পরবর্তী লেকচারের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।